বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আমাদের ফৌজদারি কার্যবিধির আজকে যে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশনের 15 নম্বর প্রশ্নটা দেখেন। 15 নম্বর প্রশ্নে আসছে সংক্ষিপ্ত বিচার কি, মানে সামারি ট্রায়াল। সংক্ষিপ্ত বিচারের অর্থ কি? সামারি ট্রায়াল। সংক্ষিপ্ত বিচারে আদালত কি কার্যপদ্ধতি অনুসরণ করা হয়? এই সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে একটা আদালত কি কি কার্যপদ্ধতি অনুসরণ করে? এইরূপ বিচারে সর্বোচ্চ কি দণ্ড দেওয়া যায় এবং এই ধরনের বিচারে সংক্ষিপ্ত সামারি ট্রায়ালে সর্বোচ্চ কি সাজা দেওয়া যায় এবং দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে কি? বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় এখন পর্যন্ত এই সংক্ষিপ্ত বিচার থেকে তেমন কোনো প্রশ্ন আসে নাই, বাট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বহুবার এসেছে। সো আমাদের সংক্ষিপ্ত বিচার কি এই সম্পর্কে ধারণা লাভ করে যেতে হবে। সাধারণত একটু শুনে রাখেন যে আমরা এর আগের ক্লাসগুলোতে এই সর্বশেষ 2 ক্লাসে আমরা পড়ছি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250, আর দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 খ। সাধারণত কোনো মামলা বিচারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেন, দায়রা আদালত একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেন এবং এই পদ্ধতিটা আছে লেংদি, মানে সময় সাপেক্ষ, দীর্ঘায়িত হয়। কিন্তু যে সকল অপরাধ ছোটখাটো, মানে একজন ওই যে একজন আর একজনের হালকা একটা মানহানিকর বক্তব্য দিছে, বা ওই যে আবাসিক হোটেলে গিয়ে পুলিশ রেড দিয়ে ধরে আনছে, মানে পাবলিক নিউসেন্স, সেই সকল এই ছোটখাটো অপরাধের বিচার হয় কিভাবে? আপনার এই সামারি ট্রায়ালে। সামারি ট্রায়ালে মানে হচ্ছে বিচার প্রক্রিয়াটা সংক্ষিপ্ত আকারে করে নিয়ে আসে এবং দ্রুততর সময়ের মধ্যে বিচারটা কি করে দেয়, সম্পন্ন করে দেয়। এটাই হচ্ছে আপনার সামারি ট্রায়াল। সো একটু যদি পড়ি দেখেন সংক্ষিপ্ত বিচার। ফৌজদারি কার্যবিধিতে সংক্ষিপ্ত বিচারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, তবে সাধারণত অল্প সময়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যকে সংক্ষিপ্ত বিচার বলা হয়। গুরুতর নয়, আন্ডারলাইন করেন, গুরুতর নয় এমন অপরাধ বা লঘু শাস্তি দেওয়া হয় যে অপরাধে সেই অপরাধগুলোর বিচার কিভাবে করা হয়? সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 22তম অধ্যায়ের আন্ডারলাইন করবেন 260 থেকে 265 ধারায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সম্পর্কে বর্ণিত। তাহলে ফৌজদারি কার্যবিধির কত থেকে কত ধারায়? 260 থেকে 265। তো তাহলে আমরা বলতে পারি, আইনের ভাষা ছাড়া বোঝানোর স্বার্থে বলতে পারি যে সামারি ট্রায়ালে কোন ধরনের অপরাধের বিচার করে? ছোটখাটো অপরাধ, ছোট ছোট অপরাধ, মানে যে অপরাধের শাস্তি বেশি না। তো চলে আসি যে সকল অপরাধে সংক্ষিপ্ত বিচার হতে পারে। দেখেন নিম্নবর্ণিত অপরাধ সমূহের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 এর 22তম অধ্যায়ের 260 ধারার আওতায় সংক্ষিপ্ত বিচার হতে পারে। কত ধারার আওতায়? 260 ধারার আওতায়। কি কি দেখেন? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ। তার মানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সামারি ট্রায়াল হয় না, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সামারি ট্রায়াল হয় না। 2 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় নয় যে অপরাধের সাজা কি 2 বছরের অধিক না, এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। আমি তো মনে করি না এই জিনিস আপনার মুখস্থ করার দরকার আছে। মৃত্যুদণ্ডযোগ্য নয়, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য নয়, অথবা যে অপরাধের সাজা কত 2 বছরের বেশি নয়, এমন ধরনের অপরাধের বিচার কিসে হতে পারে? সামারি ট্রায়ালে হতে পারে। দণ্ডবিধি 1860 এর অধীন আন্ডারলাইন করবেন 264 থেকে 266 এর অধীন ওজন এবং পরিমাপ সম্পর্কিত অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। আমরা তো দণ্ডবিধি পড়ি নাই, দণ্ডবিধির 260, 64 থেকে 266 বলেন। না, হয় না। কারণ আমাদের এই জায়গায় একজন প্রশ্ন করছে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয়, এবং তারপরে বলছে 2 বছরের অধিক নয়। এখন উনি প্রশ্ন করছে তাহলে 3টা কথা না বললে সরাসরি বলতে তো পারতো যে 2 বছরের অধিক নয়, তাইলেই তো হয়ে যাইতো। আপনাদের অধিকাংশের এই মত, তাইলে তো হয়ে যেত। কিন্তু না, কেন হবে না? কারণ দণ্ডবিধি অনুসারে দণ্ড 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড, আর কি সম্পত্তি বাজেয়াপ্ত। যদি এখানে ভাষাটা হতো
যে 2 বছরের অধিক কারাদণ্ডযোগ্য নয়। মৃত্যুদণ্ড লেখে নাই, যাবজ্জীবন কারাদণ্ড লেখে নাই, তার মানে ধরে নেওয়া হতো যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সামারি ট্রায়াল হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের সামারি ট্রায়াল হতে, বুঝছেন? কারণ এই 3টা শাস্তি কিন্তু 3 প্রকারের, এমন না যে সব একই ক্যাটাগরির শাস্তি। তো 3 প্রকারই যে করা যাবে না সেটাই এখানে বলছে। আশা করি বুঝতে পারছেন। তো 264 থেকে 266-তে বলছে ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ, মানে ওই যে ওজনে যদি কম দেয়, ওজনে যদি মানে যে আপনার নিক্তি বাটখারা এগুলোতে যদি ক্ষয় হয়ে যায়, মানে ভেজাল থাকে আর কি, তাহলে সেই ক্ষেত্রে অপরাধ সময়ের শাস্তি ওই অপরাধের শাস্তি হচ্ছে 1 বছর। তো এই ক্ষেত্রেও কি করা যাবে? সামারি ট্রায়াল করা যাবে। দণ্ডবিধি 1860-এর 323-এর অধীন আঘাত সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। 323-এ বলছে ভলেন্টারি কজিং হার্ট, মানে স্বেচ্ছায় আঘাত, এর সাজা মাত্র 1 বছর। তাহলে এটারও কি হতে পারে? সামারি ট্রায়াল হতে পারে। দণ্ডবিধি 1860-এর 379-তে আছে চুরি, 380-তে আছে ঘরে চুরি, 381-তে আছে চাকর বা ভৃত্য কর্তৃক চুরি। এর অধীন চুরি যে ক্ষেত্রে উক্ত চোরাই মালের মূল্য দেখেন 5 লাখ টাকার অধিক নয় এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। আগে ছিল জায়গা 10,000, বুঝছেন? 2025-এর সংশোধনীতে এটা করছে কত? 5 লাখ। অর্থাৎ একটু আগে যেটা বলছে যে অপরাধের শাস্তি 2 বছরের বেশি না, চুরির শাস্তি তো 3 বছর, 380 শাস্তি 7 বছর, 81 শাস্তি 7 বছর। এখন 79, 80, 81 এগুলার বিচার সামারি ট্রায়ালে করা যাবে, বাট একটা বিধান বলে দিছে যে যা চুরি করছে তার মূল্যমান কত হতে হবে? সর্বোচ্চ 5 লাখ, সর্বোচ্চ 5 লাখ। তাহলে ওইটার বিচার হবে কিসে? সামারি ট্রায়ালে। যদি এমন জিনিস চুরি করছে যার বিচার 10 লাখ, তাহলে সামারি ট্রায়ালে করা যাবে না। তাহলে আগে ছিল 10,000, 2025-এর সংশোধনীতে করছে কত? দণ্ডবিধি 1860-এর অধীন ধারা 403-এর অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, যে ক্ষেত্রে উক্ত আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য আন্ডারলাইন করেন 5 লক্ষ টাকার অধিক নয় এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। বুঝছেন? তাহলে অসাধুভাবে অর্থ আত্মসাৎ আগে এখানে ছিল 10,000, বর্তমানে করছে কত? 5 লাখ। এরপরে দেখেন দণ্ডবিধি 1860-এর 509 ও 510 ধারার অধীন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে ইত্যাদি। এছাড়া আরো আছে, 509 আছে ইফটিজিং, আর 510-এ আছে প্রকাশ্য স্থানে ওই যদি সে কেউ মাতলামি করে, প্রকাশ্য স্থানে মদ খেয়ে যদি অসদাচরণ করে, তাহলে এই 2টা অপরাধেরও বিচার কি হতে পারে? সামারি ট্রায়াল হতে। তাহলে আমরা প্রথমে জানলাম সংক্ষিপ্ত বিচারের সংজ্ঞা, তারপরে আমরা দিব যে সকল অপরাধের সংক্ষিপ্ত বিচার হতে পারে। এরপরে আমরা চলে আসি যে যিনি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন, পাইছেন? যিনি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 260 ধারা মোতাবেক নিম্ন বর্ণিত ব্যক্তিগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন। কে কে পারেন? দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সম্পর্কে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের বেঞ্চ। তাহলে যদি আমি বিথিকারে জিজ্ঞাসা করি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য কি? বিথিকা, মেট্রোপলিটন এলাকা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো মাথা তো ভালোভাবে খুলছে আপনার। আচ্ছা দেখেন, উনিও বলে, আপনার দাদা বলে জি স্যার। দেখেন, তাহলে এখন দেখেন যে মামলা সংক্ষিপ্তভাবে বিচার করার পদ্ধতি বা কার্যপদ্ধতি। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে তা ফৌজদারি কার্যবিধি 262 ধারায় উল্লেখ করা হয়েছে। যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন আপিলের বিধান নেই, মানে যে সকল মামলায় কি নাই? আপিলের বিধান নেই, সেই ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করবে সেটা 263 ধারায়, এবং যে ক্ষেত্রে আপিলের বিধান আছে সে সকল মামলায় সংক্ষিপ্ত বিচারে কি পদ্ধতি অনুসরণ করবে সেটা আছে কততে? 264 ধারায়। এখন যদি আপনারে বলে যে স্যার আপিলের বিধান নাই, না আপিলের বিধান আছে, এইটা আবার বুঝবো কিভাবে? আপিলের বিধান আছে কি নেই এটা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে ওই যে ক্ষেত্রে আপিল করা
যায় না। ফৌজদারি কার্যবিধি 412, 413, 414, বুঝতে পারছেন? তো আপাতত মনে রাখেন যে আপিলের বিধান যদি না থাকে তাইলে অনুসরণ করবে কত, 263, আর আপিলের বিধান যদি থাকে সেই সকল ক্ষেত্রে অনুসরণ করবে কত, 264। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের পদ্ধতি অনুসরণ করা। 262 দ্বারা বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 20 অধ্যায়ে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। 20 অধ্যায় আছে 241 থেকে 250, বুঝছেন? 20 অধ্যায় কত থেকে কত, 200। তার মানে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রেও 20 অধ্যায়ের যে বিধিবিধান আছে সেটা কি করবে, অনুসরণ করবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 20 অধ্যায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারে যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে সেই সকল বিধিবিধান অনুসরণ করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার একটু আগে বললেন যে ম্যাজিস্ট্রেটের ওই পদ্ধতির চেয়ে সংক্ষিপ্ত আকারে করার জন্য হচ্ছে সামারি ট্রায়াল, তাহলে সামারি ট্রায়ালেও যদি 20 অধ্যায় অনুসরণ করে তাহলে সামারি ট্রায়াল আর ওই ট্রায়ালের মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য আছে, মানে ওই জায়গার যে বিধিবিধান সেটা অনুসরণ করবে, কিন্তু সামারি ট্রায়ালের ক্ষেত্রে দেখা গেলো সাক্ষ্য গ্রহণ, চার্জ গঠন, জেরা সব একদিনে শেষ করে ফেলছে, বুঝতে পারছেন? মানে ধাপগুলো তো অবশ্যই অনুসরণ করবে, কিন্তু ওই ধাপগুলো হয়ে যাবে ধূপ ধাপ, মানে দ্রুত অনুসরণ করবে আর কি, এটা। আচ্ছা, এখন দেখেন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড এবং আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নাই। এই যে দেখেন, সাক্ষীর সাক্ষ্য রেকর্ড এবং কি আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নেই। সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট বেঞ্চ সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করবে না বা আনুষ্ঠানিক চার্জ গঠন করবে না যে ক্ষেত্রে এমন মামলায় আপিলের বিধান থাকে না। ধরেন এমন একটা অপরাধের বিচার হচ্ছে, আমি যদি এইভাবে বলি, ধরেন দণ্ডবিধির 510 ধারার অপরাধ, 510 ধারার অপরাধ হলো মাত্র 24 ঘন্টা কারাদণ্ড আর 10 অথবা 10 টাকা অর্থদণ্ড। এই ধারায় কিন্তু আপিল করা যায় না, বুঝছেন? তো এই ধরনের মামলায় কি করবে না, সাক্ষ্য রেকর্ড করবে না বা আনুষ্ঠানিক কি চার্জ গঠন করবে না। অপরদিকে আপিল যোগ্য বা আপিল অযোগ্য যা হোক না কেন সংক্ষিপ্ত বিচারে লিখিতভাবে কোনো আনুষ্ঠানিক চার্জ গঠন করার প্রয়োজন নেই। আবার পরে বলছে যে আপিল যোগ্য বা আপিল অযোগ্য যাই হোক না কেন সংক্ষিপ্ত বিচারে কোন ভাবে চার্জ গঠন করার দরকার নাই, লিখিতভাবে কোনো চার্জ গঠন করার দরকার নাই। মানে ওই জায়গাটা জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারা চার্জ গঠন করা হলো, দোষী নাকি নির্দোষ, এটা লিখতেছে প্লাস মুখ দিয়া বলতেছে, কিন্তু সামারি ট্রায়ালে লিখিতভাবে চার্জ গঠন করার প্রয়োজন নাই। অর্থাৎ মুখ দিয়ে বলবে আপনার বিরুদ্ধে এত ধারায় চার্জ গঠন করা হলো, এরপর সাজা অমুককে বিচারে এত ধারা এতদিনের কারাদণ্ড প্রদান করা হলো। তবে ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক নির্দেশিত আন্ডারলাইন করেন একটি ফর্ম পূরণ করবে, ফর্ম। তবে সামারি ট্রায়ালের ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট কি আছে, ফর্ম আছে। এখন যদি বলেন স্যার ফর্ম আছে, এই ফর্ম আমি দেখবো কোথায়? ফর্ম দেখবেন ফৌজদারি কার্যবিধির 5ম তফসিলে। কত তফসিলে? যাদের বাসায় ফৌজদারি কার্যবিধি বই আছে, বইটা খুলবেন, খুলে যায় তফসিল খুঁজবেন, তখন 5ম তফসিলে সব ফর্ম আছে। সমনের ফর্ম কেমন, ওয়ারেন্টের ফর্ম কেমন, হুলিয়ার ফর্ম কেমন, ক্রোকের ফর্ম কেমন, এই সকল ফর্ম ওই জায়গায় দেওয়া আছে। তো 164 রেকর্ডের ফর্ম কেমন হবে এটাও ওখানে আছে। এখন আমরা চলে আসি সাক্ষ্যের সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ। এই বেঞ্চ কিন্তু বসার বেঞ্চ না, এই বেঞ্চ কি মানে বিচার আসন, মানে যারা বিচার করে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ কর্তৃক প্রত্যেক সংক্ষিপ্ত বিচারে যেখানে আপিলের বিধান আছে সেখানে দণ্ড প্রদানের পূর্বে সাক্ষ্যের সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করবে এবং 263 ধারায় উল্লেখিত বিবরণ উল্লেখ করবে। অর্থাৎ আপিলের বিধান যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সাক্ষ্যের সারমর্ম, এমন না যে হুবহু সাক্ষ্য লিখতে হবে, কি কি লিপিবদ্ধ করবে, সাক্ষ্যের সারমর্ম সহ লিপিবদ্ধ করবে। আচ্ছা, আচ্ছা, রেকর্ড এবং রায়ের ভাষা। রেকর্ড এবং রায়ের ভাষা 263 ধারায় রেকর্ড এবং 264 ধারায় লিপিবদ্ধকৃত রায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক লিখিত হতে হবে এবং আন্ডারলাইন করেন সেটা ইংরেজিতে বা আদালতের ভাষায়। এইগুলা আসলে মানে এই ভাষা টাষা এগুলা লিখিততে ভুল হলেও সমস্যা নাই, কিন্তু এইগুলা আমাদের অ্যাকুরেট জানতে হয় এমসিকিউতে, যে সামারি ট্রায়ালে যে রায় লিপিবদ্ধ করবে এটা কোন ভাষায় হবে, ইংরেজি ভাষায় বা
আদালতের ভাষায়। কিন্তু এখানে আপনি ধারা মনেও যদি না থাকে টেকনিক্যালি লিখে দিতে হবে যে সংশ্লিষ্ট ধারায় বলা আছে আদালতের ভাষায় লিপিবদ্ধ করতে হবে বা ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করতে হবে। এবার মেইনলি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো দেখেন সামারি সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের সীমাবদ্ধতা। এখন সামারি ট্রায়াল তো হলো, কিন্তু সামারি ট্রায়ালে কি সাজা দেওয়া যাবে? সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের ক্ষেত্রে 262 ধারায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। 262 ধারা অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন 2 বছরের অধিক মেয়াদের কোনো কারাদণ্ড প্রদান করা যাবে না। 262 যদি মনে না থাকে সাথে শুধু বলবেন কত, 262। তাহলে সামারি ট্রায়ালে যাই বিচার করেন না কেন সর্বোচ্চ সাজা কত? 2 বছর। 2 বছরের বেশি সাজা দেওয়া, কারাদণ্ড দেওয়া যাবে না। এখন আমাদের প্রশ্নের যে লাস্ট অংশ, শেষ পার্টে বলা আছে সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। সংক্ষিপ্ত বিচারে যে দণ্ডটা দিল এই দণ্ডের বিরুদ্ধে কি আপিল করা যাবে কিনা। দেখেন সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক 200 টাকা জরিমানা করলে সে আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র অর্থদণ্ড আরোপ করলে, এবং অর্থদণ্ডের পরিমাণ 200 টাকা কেটে 5000 লেখেন, ওই জায়গায় ভুল ক্রমে ওইটুকু আপডেট করা হয় নাই। অনধিক 5000, আগে ছিল 200, এখন কত? 5000। 2025 সালের সংশোধনীতে এটা করছে 5000। পাইছেন? তাহলে সামারি ট্রায়ালে অর্থদণ্ড সর্বোচ্চ কত করা যায় সেটা কিন্তু বলে নাই, কিন্তু যদি অর্থদণ্ড করে 5000 টাকা তাহলে এটার বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ অর্থদণ্ডের পরিমাণ 5000 টাকা অতিক্রম না করলে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে না, কিন্তু সংক্ষিপ্ত বিচারে 2 বছর বা তার কম কারাদণ্ড দিলে এবং কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে। ধরেন সামারি ট্রায়ালে 1 বছরের কারাদণ্ড দিছে আর 5000 টাকা অর্থদণ্ড দিছে, তাহলে কারাদণ্ডের বিরুদ্ধে তো আপিল করা যাবে, বুঝতে পারছেন? কিন্তু যদি কারাদণ্ড না দিয়ে শুধু অর্থদণ্ড দেয় 5000 টাকা, তাহলে আপিল করা যাবে। হ্যাঁ, তাহলে আমরা যেটা জানলাম সামারি ট্রায়ালে সর্বোচ্চ সাজা কত দিতে পারে? 2 বছর সর্বোচ্চ। আর অর্থদণ্ড কত? অর্থদণ্ডের তো ওই জায়গা নির্দিষ্ট বিধান বলে না, ম্যাজিস্ট্রেট যা পারে তাই পারে, কিন্তু মানে যদি 5000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয় এটার বিরুদ্ধে কি করা যাবে না। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যারা আছেন? রাব্বি সাহেব, তাহলে বলেন তো সামারি ট্রায়াল কেন করতেছে? দ্রুত করার জন্য। কোন ধরনের অপরাধ? সামান্য অপরাধ বা লঘুতর অপরাধ। এবং সামারি ট্রায়ালে সর্বোচ্চ সাজা দেওয়া যাবে কত? 2 বছর। আর কত টাকা কারাদণ্ড দিলে, কত টাকা অর্থদণ্ড দিলে আপিল করা যাবে না? 5000 টাকা। আগে ছিল কত? 200 নাকি? আর একটা এই জায়গায় আর একটা সংশোধনী আসছে যে আগে ওই যে চুরি করলে আত্মসাৎ করলে এগুলার সম্পত্তির মূল্য 10,000 টাকা ছিল, এখন সেটা করছে কত? 5 লাখ। বোঝা গেল? আরিফ সাহেব কোনো প্রশ্ন আছে? আমাদের আরিফুর রহমান বিশ্বাস, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো আছে, কিন্তু স্যার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ট্রায়ালের মামলায়, এই মামলায় সংক্ষিপ্ত প্রশ্ন আর কি বা করবো স্যার? আচ্ছা আমরা 16 নম্বরে চলে এসে আসেন। 16 নাম্বার, একজন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরে যদি তাকে গ্রেফতার না করা যায়, সে যদি স্বেচ্ছায় উপস্থিত না হয়, তাহলে তার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে? মানে আপনারে পরোয়ানা জারি করছে, এরপর আপনারা গ্রেফতার করা যায় নাই, স্বেচ্ছায় উপস্থিত কি হয় নাই, তাহলে তার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে? বা আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি আলোচনা করুন, বা কি বলছে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। বুঝছেন? আসামির অনুপস্থিতিতে যে বিচার, এটার ইংরেজিতে কি বলে?
ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। এবং খতে বলছে যে জামিনে মুক্ত কোনো আসামি যদি বিচার চলাকালে অনুপস্থিত থাকে তখন আদালত কোন পদ্ধতিতে অগ্রসর হয় তা উল্লেখ করুন। আপনি যদি ক আমরা পড়ি তাহলে ক এর উত্তরের মধ্যে কি আছে? খ আছে। শুনেন, এই একটা মামলায় যদি শেয়ার মামলা হয়, শেয়ার মামলা হলে যখন তারে আমলে নিল, মামলা আমলে নিল 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে মামলা আমলে নিচ্ছে 190 ধারায়। আর আমলে নেওয়া মানে কি? সমন অথবা ওয়ারেন্ট। আর জিয়ার মামলায় তো এফআইআর হওয়ার সাথে সাথেই তদন্ত করে যে তারা গ্রেফতারের জন্য খোঁজাখুঁজি করে, এফআইআর উল্লেখ থাকে যে আসামি কারা কারা। এখন ধরেন কোন আসামির সিয়ার মামলায় যে আসামি তার সে নিজেও আসে নাই কখনো, আবার তার গ্রেফতারও করা যায়। জিয়ার মামলাও সে নিজেও জামিন নেয় নাই, তার গ্রেফতার করাও যায়। এখন মামলা তো বদলি হয়। সিয়ার মামলায় যখন সকল আসামি হাজির হয় তখন মামলাটা বিচারিক আদালতে বদলি করে দেয়, ওই যে 205 গ বা 205 গ গ, মনে আছে? জিয়ার মামলাও তাই, যখন চার্জশিট গৃহীত হয় বা পুলিশ তদন্ত গৃহীত হয় তখন মামলা বদলি করে দেয় বিচারের জন্য। এখন যে আসামি হাজিরই হয় নাই, ধরেন একটা সিয়ার মামলার কথাই বলি, 5 জন আসামি কিন্তু 4 জন জামিন নিছে, একজন জীবনে হাজিরই হয় নাই এবং তারে গ্রেফতার করাও যায়নি। এখন শেয়ার মামলা তো সকলে হাজির হইলে বা সকলে গ্রেফতার করলে তারপরে বদলি হয়, কিন্তু একজনের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাইলে কি হবে? বাদী কি প্রতিকার পাবে না? ওই মামলা কি কোনোদিন বিচার হবে না? হবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর আদালতের কাছে যদি মনে হয় যে না, এরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আগের নিয়ম বলি, তারপরে বর্তমানটা বলি। আগের নিয়মে প্রথমে দিতে তারা হুলিয়া প্রক্লেমেশন 87 ধারায়, যে আপনাকে অমুক তারিখে অমুক দিনের মধ্যে হাজির হতে হবে, এটা হলো হুলিয়া। এবং হুলিয়ায় যে সময় উল্লেখ থাকতো 87 ধারায়, সেই সময়ের মধ্যে যদি হাজির না হতো তখন তার সম্পত্তি করতে হলো 88 ধারায় অ্যাটাচ করতো, অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি ক্রোক করতো। তাহলে আগে 87 ধারায় হুলিয়া, তারপরে কি 88 ধারায় ক্রোক। হুলিয়া জারির পরে সম্পত্তি ক্রোক করছে, তারপরেও রাব্বি সাহেব আসে নাই, তখন আর ওনারে সর্বশেষ আর একটা সুযোগ দিত, 339B ধারায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিত যে অমুক আপনার বিরুদ্ধে এত তারিখে হুলিয়া জারি করছে, আপনার সম্পত্তি এত তারিখে ক্রোক করছে, তারপরেও আপনি আসেন নাই, আপনার সর্বশেষ এতদিন সময় দেওয়া হলো, জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে, এত সময় দেওয়া হলো, এতদিনের মধ্যে যদি আপনি হাজির না আসেন তাহলে আপনার অনুপস্থিতিতেই বিচার শুরু হয়ে যাবে। এটা যে বলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। তো আগে অনুসরণ করতো 87 ধারা, তারপর অনুসরণ করতো 88 ধারা, তারপরে অনুসরণ করতো 339B। সরাসরি 339B তে যাওয়া যেত না, বুঝেন কিনা? কিন্তু 2025 সালের সংশোধনীতে বিধান করছে যে এখন আর 87-88 মান্য করা বাধ্যতামূলক না, মানে আদালত ইচ্ছা করলে মান্য করতে পারে, এমন না যে ওটা বাতিল করে দিছে। আদালত ইচ্ছা করলে কি মান্য করতে পারে, তবে যদি মান্য না করে তাহলে কি করবে? সরাসরি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ায় যেতে পারে। হুলিয়া ক্রোক করা এখন আর বাধ্যতামূলক। আর আগে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিত 2টা জাতীয় পত্রিকায় বাংলা, আর এখন সেটা করছে একটা জাতীয় পত্রিকায়, অথবা জেলা জজ বা দায়রা জজের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে বা ডিসি সাহেবের যে ওয়েবসাইট আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিতে পারে। এই হলো আমাদের মোটামুটি পড়া। সো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, আসামির অনুপস্থিতিতে বিচার বা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। ফৌজদারি কার্যবিধির 339 খ ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 87-88 ধারার বিধান, কত ধারা? 87-88 ধারার পালন করার বাধ্যবাধকতা থাকলেও বর্তমানে ফৌজদারি কার্যবিধির সংশোধনী 2025 অনুযায়ী উক্ত বিধান বাতিল করা হয়েছে। এখন কাহিনী হলো ভাই, বাতিল উক্ত বিধান বাতিল মানে এই জায়গা যদিও লেখছি বাতিল, কিন্তু ওই ধারা কিন্তু বাতিল করে নাই, মানে 87-88 ধারা এখন অনুসরণ করা কি বাধ্যতামূলক না, কিন্তু ধারা কিন্তু বলবৎ আছে। আচ্ছা, তো প্রশ্ন যদি আমরা 87-88 না লিখি, শুধু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আসলে একেবারে ছোট হয়ে যায়। তো এই জন্য আগে 87-তে কি আছে একটু বলে যাই। দেখেন,
ফৌজদারি কার্যবিধি ধারা 87 অনুসারে আদালতে হাজির হবার জন্য যার বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছে সে ব্যক্তি পলাতক রয়েছে বা আত্মগোপনে রয়েছে বলে আদালত বিশ্বাস করলে তখন আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে, যা 30 দিনের কি কম নয়, হাজির হওয়ার জন্য লিখিত নির্দেশ দিয়া হুলিয়া জারি করতে পারে। উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে এই যে দেখেন প্রকাশ্যে পাঠ করে বা তার বাসস্থানের প্রকাশ্য স্থানে কি বলেন লটকিয়ে এবং এক কপি আদালতের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে জারি করতে হবে। হুলিয়া জারি করতে করা যায় 3 ভাবে। ওই ব্যক্তি যে জায়গা বাস করে সে জায়গায় যে ধরেন ঢোল পিটাইয়া বা মাইকে বলছে জমুকের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো, বা তার বাসস্থানে একটা কপি কি করে দিছে লটকায়া দিছে, মানে প্রকাশ্য স্থান যেখানে তার বাড়ির সবাই চোখ পড়ে, এবং এর এক কপি আদালতের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে কি জারি করতে হবে হুলিয়া জারি করতে হবে। তারপরেও যদি অভিযুক্ত হাজির না হয় তাহলে 88 ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। তাহলে আগে অনুসরণ করা হতো কি হুলিয়া, তারপরে কি ক্রোক। এরপরে দেখেন ফৌজদারি কার্যবিধি 339 খ ধারা অনুসারে যদি ইংরেজিতে বলি তাহলে কি হবে 339B। আদালতের যদি বিশ্বাস করার কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি পলায়ন করেছে বা নিজেকে আত্মগোপন করেছে, সেজন্য তাকে গ্রেফতার করা না যায়, যেন তাকে গ্রেফতার করা কি না যায়, বা বিচারের জন্য হাজির করা কি না যায়, এবং তাকে গ্রেফতার করার মতো কোনো সম্ভাবনাও নেই, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে দেখেন, উক্ত অভিযুক্তকে হাজির হওয়ার জন্য গোল দিবেন সর্বনিম্ন একটি বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কয়টা পত্রিকা কি বহুল প্রচারিত কি বাংলা জাতীয় দৈনিক। আগে এই জায়গা ছিল কয়টা জানেন 2টা, এখন হচ্ছে কয়টা 1টা। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে আদালত হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। যদি অভিযুক্ত এমন নির্দেশনা মানতে ব্যর্থ হয় তাহলে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার হবে। ফৌজদারি কার্যবিধি সংশোধনী 2025 অনুসারে আরো বিধান করা হয়েছে যে দৈনিক জাতীয় বাংলা পত্রিকায়, আন্ডারলাইন করেন, দৈনিক জাতীয় বাংলা পত্রিকায় প্রকাশের পাশাপাশি আন্ডারলাইন করেন আদালত অভিযুক্ত ব্যক্তিকে হাজিরার আদেশ, আন্ডারলাইন করবেন জল হয়ে গেছে হবে জেলা, জেলা ঠিক করেন কি হবে জেলা ও দায়রা জজের অফিসিয়াল ওয়েবসাইটে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ডেপুটি কমিশনার, বাংলাদেশ পুলিশ। ব্যাপক জন অভিগম্যতা আছে, একটু ভাষা জটিল হয়ে গেছে, জন অভিগম্যতা আছে মানে ব্যাপক জনপ্রিয় আর কি, এমন সরকারি ওয়েবসাইটে প্রকাশের জন্য আদেশ হবে, আদেশ দিতে পারে। এলাকা অভিগম্যতা বলতে বোঝাচ্ছে যে ওয়েবসাইটে সচরাচর সবাই ভিজিট করে সরকারি ওয়েবসাইট, সেই সকল ওয়েবসাইটে দিয়ে দিতে হবে যে অমুকের বিরুদ্ধে আসামির অনুপস্থিতিতে বিচারের নোটিশ। তবে লাস্টের প্যারাটা ভিভিআই, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 339 খ-এর 2 ধারা অনুযায়ী যে আসামিকে হাজির করা হয়েছে বা যে আসামি জামিনে মুক্তি পেয়েছে, উক্ত আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করার সাধারণ নিয়ম প্রযোজ্য হবে না। একবার যদি সে হাজির হয়, একবার যদি সে জামিন পায়, পাওয়ার পর পলায় গেছে, তাহলে তার বেলায় কিন্তু এই 339-এর বি এর বিধিবিধান অনুসরণ করা হবে না। বুঝছেন? আজানটা শেষ হোক কারণ। আচ্ছা, এখন আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে দেখেন কি জানতে চেয়েছে। প্রশ্নের দ্বিতীয় অংশে জানতে চেয়েছে যে জামিনে মুক্ত কোনো আসামি যদি বিচার চলাকালে অনুপস্থিত থাকে তখন আদালত কোন পদ্ধতিতে অগ্রসর হবে তা উল্লেখ করুন। তো জামিনে মুক্ত আসামি মানে বুঝেন, মানে অলরেডি সে কি জামিন পেয়ে গেছে। তো জামিনে মুক্ত আসামি অনুপস্থিত থাকলে ফৌজদারি কার্যবিধি 339 খ-এর 2 ধারা অনুযায়ী যে আসামিকে হাজির করা হয়েছে বা যে আসামি জামিনে মুক্তি পেয়েছে, উক্ত আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করার সাধারণ নিয়ম প্রযোজ্য হবে না। অনেকে আছে যে জামিন পাওয়ার পর বিদেশে চলে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আর তার জন্য এই হুলিয়া ক্রোক বা 339B এগুলো অনুসরণ করা হবে না, তার অনুপস্থিতিতে বিচার হয়ে রায় হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি হাজির হওয়ার পর বা জামিনে যাওয়ার পর আসামি পলাতক হয় বা হাজির না হয়, তবে আদালত যদি আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি অনুসরণ করে তবে উক্ত বিচার অবৈধ হবে। মানে সে জামিনে যাওয়ার পরে পলাইছে, এখন আদালত আবার হুলিয়া জারি করছে, সম্পত্তি ক্রোক করছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, এইগুলা যদি করে তাহলে এই বিচার কি হবে
অবৈধ। বিচারিক নজির, আসামি ফেরারি হয়নি, ফেরারি হয় না বুঝেন তো, মানে পলাই নাই, অথচ ম্যাজিস্ট্রেট ও দায়রা জজ কর্তৃক আসামির আদালতে হাজির হওয়ার তারিখ উল্লেখ না করার ফলে আসামি বিচারকারী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আসামির অনুপস্থিতিতে বিচার অবৈধ হবে। মানে আসামি পলাই নাই, কিন্তু তারা যে তারিখ দিছে ওই তারিখটা ছিল ভুল, ভুল হওয়ার কারণে যথাযথ তারিখে সে আসতে পারে নাই, এবং তার বিরুদ্ধে আবার অনুপস্থিতিতে বিচার করছে। এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটা হবে, সেই বিচার কি হবে? অবৈধ। এই যে দেখেন 36 ডিএলআর 263, 5 বিএলডি 21। ডিএলআর তো বুঝেন ঢাকা ল রিপোর্ট, আর বিএলডি হলো বাংলাদেশ লিগাল ডিসিশন। বাংলাদেশ বার কাউন্সিলের রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি এই বিএলডি প্রকাশ করে। হ্যাঁ হ্যাঁ, ফেরারি শোনেন নাই? ফেরারি, হ্যাঁ ফেরারি আসামি। আপনারা বর্তমানে ফেরারি পরীক্ষার্থী, ঠিক আছে? আচ্ছা, কে যেন একটু প্রশ্ন করছিলেন, আরিফ সাহেব, আমাদের আরিফ হোসেন, কি জিজ্ঞেস করছেন যে মামলায় কিভাবে অগ্রসর হবে না কি যেন জিজ্ঞেস করছেন, একটু বলেন তো ভাই, বুঝছেন কিনা? হ্যালো। স্যার বুঝছি আপনি পরে পরে জিনিসটা বলেছেন, ওই আচ্ছা 340 আচ্ছা, হুলিয়া ওটা ঠিক প্রয়োগ আছে হবে না এখানে, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা 17 নাম্বার প্রশ্নে চলে আসি। 17, মীমাংসাযোগ্য এবং মীমাংসা অযোগ্য অপরাধ কিভাবে নিরূপণ করা হয়? কি কি অপরাধ? মীমাংসাযোগ্য এবং কি মীমাংসা অযোগ্য। দণ্ডবিধিতে শাস্তিযোগ্য 60টি মীমাংসাযোগ্য অপরাধের নাম উল্লেখ করুন। এই ধরনের প্রশ্ন যদি আসে যে 60টি অপরাধযোগ্য অপরাধের নাম উল্লেখ করুন, যদি পারেন একেবারেই ভালো মার্ক পাবেন আর কি। তো ধরেন আপনার কমন আসে নাই, কিন্তু আপনি তো জানেন যে মীমাংসাযোগ্য মীমাংসা অযোগ্য অপরাধ আছে দ্বিতীয় তফসিলের কত কলামে? 6ষ্ঠ কলামে, 6ষ্ঠ কলামে। আর সাধারণত যে সকল অপরাধ হচ্ছে লঘু প্রকৃতির সেই সকল অপরাধই কি করা যায়? মীমাংসা করা যায়। এছাড়া কোন কোন অপরাধ মীমাংসা করা যায়, কোন কোন অপরাধ মানে আদালতের অনুমতি নিয়ে করতে হবে, কোন কোন আদালতে মীমাংসা করতে আদালতের অনুমতি প্রয়োজন নেই, এই সম্পর্কে আলোচনা করেছে 345 ধারায়। 345 ধারায়। তাহলে অপরাধের আপোষ মীমাংসা এটা অ্যাকচুয়ালি আছে 345, আর দ্বিতীয় তফসিলের কত কলাম? 6ষ্ঠ কলাম, দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ। তো যদি আমরা দেখি, দেখেন মীমাংসাযোগ্য বা মীমাংসা অযোগ্য অপরাধ নিরূপণ, ভালোভাবে দেখেন। যে সকল অপরাধগুলো পক্ষগণ নিজেরা, নিজেরা মানে কি, মানে আসামি এবং বাদী নিজে বা আদালতের মাধ্যমে মীমাংসা করতে পারে, সেগুলো মীমাংসা যোগ্য এবং কম্পাউন্ডেবল অফেন্স। কোন অপরাধ মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য তা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন, দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলাম দ্বারা বুঝতে হয়। কত কলাম? দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলাম। অন্যদিকে কোন অপরাধ মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য তা ফৌজদারি কার্যবিধি 345 ধারায় উল্লিখিত টেবিল অনুসারে নির্ধারণ করা যেতে পারে। তো 345 ধারায় ভাই যে টেবিলটা আছে, এই টেবিলে অ্যাকচুয়ালি 345-এর 1-এ আছে যে আপোষ মীমাংসা করতে আদালতের অনুমতির দরকার নাই, আর 345-এর 2 হলো আপোষ মীমাংসা করতে অবশ্যই আগে কার অনুমতি নিতে হবে? আদালতের অনুমতি নিতে হবে। এই হচ্ছে টেবিলের মধ্যে পার্থক্য। তো 345-এর 1 ধারায় উল্লেখিত টেবিলে বর্ণিত অপরাধ সমূহ আদালতের বাইরে পক্ষগণ নিজেরা আপোষ মীমাংসা করতে পারে নাকি? অন্যদিকে 345-এর 2 ধারায় উল্লেখিত অপরাধ সমূহ শুধুমাত্র আদালতের অনুমতি সাপেক্ষে মীমাংসা যোগ্য। এমন অপরাধ সমূহ মীমাংসা করতে আদালতের অনুমতি প্রার্থনা করে কি করতে হবে? আবেদন করতে হবে। এমন অপরাধ সমূহ কোন ব্যক্তি কর্তৃক মীমাংসা যোগ্য সেটা 3য় কলামে উল্লেখ আছে। মানে কোন কোন অপরাধ মীমাংসা করতে হলে কার সম্মতি দরকার এটা বলা আছে ওই টেবিলের কত কলামে? 3য় কলামে। তো 60টা অপরাধের নাম বলতে, যে এ জায়গায় 60টার জায়গায় অনেকগুলো আছে, ধরেন আপনি 60টার নাম ও জায়গায় 345-এ কি আছে জানা নাই, সেই ক্ষেত্রে আপনি ছোট ছোট 60টা লিখে দিবেন। মানে যে অপরাধগুলোর সাজা 2 বছরের কম বা 3 বছরের
কম, সেইগুলাই সাধারণত কি আপোষ মীমাংসা যোগ্য। তো প্রথমে আমরা যদি আসি, দণ্ডবিধিতে উল্লেখযোগ্য 7টি মীমাংসাযোগ্য অপরাধ: স্বেচ্ছায় জখম করা 323, 334, আপনি 334 না লিখলেও হবে, শুধু লিখতে হবে কত 323। দণ্ডবিধি 323 এবং 334 ধারা অনুযায়ী যাকে স্বেচ্ছায় জখম করা হয় উক্ত জখমকৃত ভিকটিম অপরাধ আপোষ মীমাংসা করতে পারে। তাহলে 323-এর অপরাধ আপোষ মীমাংসা করতে পারে কে? ভিকটিম। তারপরে বেআইনি বাধা বা আটক 341 ও 42, বেআইনি বাধা আছে 341, বেআইনি আটক আছে 342। কাউকে অন্যায়ভাবে বাধা দেওয়া বা আটক রাখা হলে যাকে বাধা দেওয়া বা আটক রাখা হয়েছে সেই ব্যক্তি অপরাধ আপোষ মীমাংসা করতে পারে। এক্ষেত্রে দণ্ডবিধি 341 ও 342 ধারা প্রযোজ্য হবে। বুঝছেন? তাহলে আপনি দুইটা লেখার কাজ নাই, একটা লিখলেও হবে। ভালোভাবে মনে রাখেন, লিখতে দেবো কিন্তু, আগে তো বলে দিলাম। দেখেন, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ ধারা কত? 352। যাকে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় সেই ব্যক্তি অপরাধ আপোষ মীমাংসা করতে পারে। তাহলে 352 হলো আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এগুলো আমরা যখন দণ্ডবিধি পড়বো তখন এমনিতে এগুলো আপনার মনে থাকবে। মানহানি আছে 500 থেকে 502 ধারা পর্যন্ত, মানহানির অপরাধ হলেও আপোষ মীমাংসা করা যায়। দাঙ্গা 147 ধারায় সংগঠিত দাঙ্গা আপোষ মীমাংসা যোগ্য অপরাধ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 406, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, যে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ফলে যার ক্ষতি হয় সেই ব্যক্তি অপরাধ আপোষ মীমাংসা করতে পারে। এই ক্ষেত্রে দণ্ডবিধির কত ধারা? 406 ধারা প্রযোজ্য হবে। অপরাধমূলক ভীতি প্রদর্শন মানে ক্রিমিনাল ইন্টিমিডেশন, এটা আছে কত ধারা? 506 ধারা। অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হলে 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত আর কি। অপরাধমূলক ভীতি প্রদর্শনের ব্যাপার দুইটা আছে, ক্লজ 1 এন্ড ক্লজ 2, মানে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে সাজা আছে 7 বছর, ওটা আবার নন কনফর্মেবল, আপোষ মীমাংসা করা যাবে না। যাকে ভীতি প্রদর্শন করা হয় সেই ব্যক্তি অপরাধ আপোষ মীমাংসা করতে পারে। বলেন তো, খুনের মামলা আপোষ মীমাংসা করা যায় কিনা? খুনের মামলা তো আপোষ মীমাংসা অফিসিয়ালি হয় না। এখন অফিসিয়ালি হয় কিভাবে? ওই নিজেরা পক্ষরা আগে আগে মিটমাট হয়ে গেছে, এখন ওই সাক্ষীরা যখন ওঠে তারা বলে যে আমি কিছু দেখি নাই, আমি কিছু জানি না। ওই একদিনে 10-12 জন সাক্ষীরা সাক্ষ্য দিয়ে তার মানে আদালত একসময় আসামির কি দিয়ে দিবে? খালাস দিয়ে দিবে। বুঝছেন? কিন্তু যদি আপোষের বিধান থাকতো তাহলে এই প্রসিডিউর গুলো ফলো করা লাগতো না। তারা ওই যে পর্যায়ে থেকে আপোষ হয়েছে সেই পর্যায়ে মামলা কি হয়ে যেত? প্রত্যাহার করে অপরাধ আপোষ মীমাংসা হয়ে আসামির কি দিয়ে দিত? খালাস দিয়ে দিত। কিন্তু যে ক্ষেত্রে ওইভাবে আপোষ মীমাংসা কোনো অপরাধে নাই, তাহলে ওইটা টেকনিক্যালি করতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আপোষযোগ্য না। ভাই ভাতে জিজ্ঞাসা যদি করে এবং প্রশ্ন যদি দেন যে আপোষ মীমাংসা করা যায়, তাহলে ভাই ভাই কলই ডলে যাবে। কোর্টে অনেক জিনিস হয় কিন্তু ওইগুলো ভাই ভাতে যায় বলা যাবে না। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন যদি না থাকে 10 মিনিট সময় আমার একটা প্রশ্ন লিখে দেখান। অপরাধের আপোষ, 10 মিনিট না 5 মিনিট সময়। অপরাধের আপোষ মীমাংসা কি? 7টি অপরাধের নাম লিখুন যেগুলো অপরাধের আপোষ মীমাংসা করা যায়। দরকার হলে আরো 1 মিনিট দেখেন। 4টা 17 থেকে লেখা শুরু করবেন, 17 থেকে 22। 4টা 17 থেকে 22 অনলাইন অফলাইনে যারা আছেন। আপোষ মীমাংসা কি? 7টি আপোষ মীমাংসা যোগ্য অপরাধের নাম লিখুন। এ হলো প্রশ্ন। আপোষ মীমাংসা কি? 7টি আপোষ মীমাংসা যোগ্য অপরাধের নাম লিখুন। তো ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আর সবাই লিখে দেখেন, এই জায়গায় 14-15 জন আছেন, সবাই লিখে রাখেন।